खाली धर्म धर्म धर्म। ये जीत हिंदुत्व का जीत है, ये जीत बंगाल का जीत है। না না না, কাম একটাই, ভাগ করো শাসন করো। আর কি এখন একটা পেয়েছে ওইসব করে রোহিঙ্গা 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 বলে যাচ্ছে, আর বলে ওই বলে সব উপর থেকে যারা হিন্দুরা আসলে তারা হচ্ছে শরণার্থী, আর মুসলমানরা আসলে অনুপ্রবেশকারী। পশ্চিমবঙ্গ দিবস পালন করছে, বলে কেন? বলে শ্যামাপ্রসাদ মুখার্জি করেছে। আরে শ্যামাপ্রসাদ মুখার্জি কী করে করলো? শ্যামাপ্রসাদ মুখার্জি একা ছিলেন, কমিউনিস্টরা দুইজন ছিলেন এই রাজ্য থেকে, রতনলাল ব্রাহ্মণ, জ্যোতি বসু, তারা ভোট দিলেন, আর কংগ্রেস 55টা ভোট দিল। তো 55 আর যে 57, আর যে এক ভোট দিল সে তৈরি করেছে, আর 57 জন কী করেছে? আঙুল চুষেছিল। এই যে বিজেপি এত কথা বলছে, সারা ভারতবর্ষে প্রথম অবৈতনিক শিক্ষা কে চালু করেছে? হিন্দুত্ব আর হিন্দু ধর্ম এক কথা নয়। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত ও আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। এই যে স্যার অনন্ত মহারাজ, তিনি নেতাজির বিরুদ্ধে যে কথাগুলো বললেন, মানে এই সাহসটাই বা তার এলো। সাহসটা তো দিচ্ছে, এই জন্য বলে মেরা লোরে খুঁটির জোরে। এ খুঁটিটা কোথায়? খুঁটিটা হচ্ছে কেন্দ্র আর রাজ্যে এক দলের সরকার হয়ে গেছে, ডাবল ইঞ্জিন সরকার। তিনি ভাবলেন যে এখন আর মানুষ বলে তার যে বিবেচনা বিবেক এগুলির কোনো মূল্য নেই। উনি বিজেপির প্রতিনিধি, উনি বিজেপি থেকে রাজ্যসভার সাংসদ হয়েছেন, সুতরাং উনি সব কিছু বলতে পারেন। যদিও রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে সাপোর্ট করেনি, তিনি এখন দুঃখ প্রকাশ করছেন, সে করছে, কিন্তু বলেছেন তো। এবং এই দুঃখ প্রকাশটাও বিবৃতি এটা দেখে পাঠ করলেন। আমি তো বললাম তো, করানো হয়েছে। যখন চাপে পড়েছে, জনমতের চাপে, এটি তো হয়, নাহলে এই যে জেএনজি মুভমেন্ট হলো, দেখতে হবে। নরেন্দ্র মোদী এত হম্বিতম্বি করেন, মাথা নত তো করতে বাধ্য হলো তরুণ অংশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, এর থেকে বড় শক্তি আর কিছু নেই। এটাই তো, দুইবার মাথা নত করতে হলো, একবার কৃষক আন্দোলনের কাছে মাথা নত করতে হলো, আবার এই তরুণদের কাছে মাথা নত করতে হলো। বিচারপতি উস্কে দিলেন আরশোলা বলে, আর তারা আরশোলার নাম করে সংগঠন তৈরি করে মানুষকে সব উদ্বুদ্ধ করে দিলেন, গ্যাংরা রাস্তায় নামলো, এখন চলছে সেই লড়াই। ফলে কথাটা হচ্ছে এই, সেটাই নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি একটা প্ল্যাটফর্ম থেকে এইটাই করছিলেন, তরুণদের জাগ্রত করছিলেন। যেমন কৃষকদের সংগঠিত করছিলেন কৃষক আন্দোলন, কৃষক সভা, তেমনি শ্রমিকদের সংগঠন করছিলেন, ট্রেড ইউনিয়ন সংগঠন, কর্মচারীদের, ছাত্রদের, যুবদের, মহিলাদের, এই সবাই সব প্ল্যাটফর্ম থেকে লড়াই করেছে। আমরা কিন্তু এই কথা বলিনি ওই যে স্বাধীনতা সংগ্রামে বিজেপি করেছে, না সিপিএম কমিউনিস্ট পার্টি করেছে, এই কথা বলিনি আমরা। আমরা বলছি স্বাধীনতা সংগ্রাম হচ্ছে নানা ধারায় যে আন্দোলন হয়েছে, তার মিশ্রিত ফলটা হচ্ছে একটা কালমিনেশন, হচ্ছে স্বাধীনতার জয়। এখানে আরএসএস এর ভূমিকা কতটা ছিল? আরএসএস তো কোথায় বললাম, আরএসএস তো বিরোধিতা করেছে। এই যে মনে করেন 47-এ স্বাধীনতা, 42 সালে ভারত ছাড়ো আন্দোলন, 9ই আগস্ট যেটা পালন করা হলো, 9 তারিখে ওরা কী করেছিল? ভারত ছাড়ো আন্দোলনকে সাপোর্ট করেছিল? করেনি। ওরা হচ্ছে ব্রিটিশের দালালি করেছে, এটা তো পরিষ্কার সবাই জানে। যে তারা যখনই ব্রিটিশ, মুসলিমকে কে দিয়েছে? সাভারকারের কথা বলে, যিনি হিন্দুত্ব আর হিন্দু থেকে গুলিয়ে বলেন, কিন্তু তার লেখার মধ্যেও আছে হিন্দুত্ব আর হিন্দু ধর্ম এক কথা নয়। কথা বলতে হচ্ছে হিন্দুকে ধর্মকে ঘিরে মানুষ, দেশ পাল্টানো, দেশের মানুষকে বিভক্ত করে রেখে এক। আমি একটা হিন্দু ধর্মে বিশ্বাস করি, কে মানে কি আমি অন্য ধর্মকে ঘৃণা করি? আরে স্বামী বিবেকানন্দ চেয়ে হিন্দু ধর্মের প্রবক্তা কে? বিশ্ব সম্মেলন হয়েছে, সেই সম্মেলনে গিয়ে শিকাগো শহরে তিনি বলেছেন, আমি এমন ধর্মে বিশ্বাস করি যে ধর্ম অন্য ধর্মকে ঘৃণা করে না। আমার ধর্মের পরম বৈশিষ্ট্য হচ্ছে সহিষ্ণুতা। সহিষ্ণুতা মানে শান্তি, অসহিষ্ণুতা মানে মারামারি, হানাহানি, রক্তারক্তি। তা তিনি তো বলেছেন, তার থেকে বিবেকানন্দকে পুজো করবো, 12ই জানুয়ারি এসে তার মূর্তিতে মালা দেবো আর তার কথাগুলিকে অস্বীকার করবো, সে তো হয় না। ফলে এইটা নেতাজি অক্ষর অক্ষরে পালন করেছেন যে ধর্মের ভিত্তিতে বিভাজন নয়। আমার কাছে দেখাতে হবে উৎপাদনের উপকরণের মালিকানা কারা, কারা মানুষের যে শ্রম যা হচ্ছে, শ্রম বিনিয়োগ করে যা উৎপাদন করছে, তার ভাগটা কে পাচ্ছে? যে উৎপাদন করলো তাই সে পেলো, না যে শাসন করলো সে পেল? যে যারা মুসলিম তারা পাচ্ছে না, বেশিরভাগ মানুষ পাচ্ছে। এই বামপন্থীদের নীতি হচ্ছে বেশিরভাগ মানুষের স্বার্থে। এই যে 12 ক্লাস পর্যন্ত তৃণমূল, বিজেপি যারাই বলুক,
এই যে বিজেপি এত কথা বলছে, সারা ভারতবর্ষে প্রথম অবৈতনিক শিক্ষা কে চালু করেছে? ভারতবর্ষের শিক্ষার হার, সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোন রাজ্যে? কেরালা। কেন? কেরালায় 57 সালে কমিউনিস্টদের নেতৃত্বে সরকার হয়েছিল, EMS নাম্বতিবা। ওই কেরালাই প্রথম অবৈতনিক শিক্ষা চালু করেছে। তারপরে 12 ক্লাস পর্যন্ত ফ্রি প্রথম কে করেছে? জ্যোতি বসু সরকার 77 সালে আসার পর। 47-এ স্বাধীনতা 30 বছর পর আমরা এতটা পিছিয়ে, তারপরে তরতর করে পশ্চিমবাংলা শিক্ষার ক্ষেত্রে এগিয়ে গেছে। কিন্তু সবার আগে এগিয়ে আছে হচ্ছে কেরালা। এই কেরালার পেছনে বামপন্থীরা। ভূমি সংস্কার উৎপাদন কারা করেছে? কৃষিতে উৎপাদন। আমাদের জমির পরিমাণ 3 ভাগ, সারা ভারতবর্ষে যা জমি আছে আমাদের জমির পরিমাণ 88,75,200 হেক্টর। সেটা 1957 সালেও ছিল, এখনও তাই আছে। 1959 সালে যখন খাদ্য আন্দোলন হয় তখন উৎপাদন হতো 39 লক্ষ মেট্রিক টন ওই একই জমিতে। আবার যখন দুটো যুক্ত ফন্ড এলো, হরেকৃষ্ণগা যখন কৃষিমন্ত্রী হলেন, সেই নীতির পরিবর্তনের গতিতে 13 আর নয় 22 মাস ছিল। এই 22 মাসে উৎপাদনটা বেড়ে 39 লক্ষ থেকে 74 লক্ষ টনে উন্নীত হলো। তারপরে এই সরকারের পতন ঘটিয়ে দিল। এরপরে বামফ্রন্ট হলে 74 লক্ষ টনটাকে 1,55,00,000 টনে উন্নীত করেছে একই জমি। তাহলে নীতিরা প্রশ্ন, দৃষ্টিভঙ্গিরা প্রশ্ন। কার ঘরে ফসল যাবে? কে উৎপাদন করলো? তারপর ঘরে যাবে? বাচ্চাছিরা ভাগ পাবে না লিটল বাহিনী ভাগ পাবে? যারা মালিকটা পুলিশ দিয়ে প্রশাসনকে দিয়ে লুট করে নেবে। দৃষ্টিভঙ্গিটা এখানে। যখন দেখলো যে সে যে উৎপাদন করছে সে ফসলের ভাগ পাবে, সে মজুরি পাবে, তখন উৎপাদনের একই জমিতে উৎপাদন বেড়ে গেল, একটা উন্মাদনা তৈরি হলো। তাহলে ভারতবর্ষে কেন ভূমি সংস্কারে পশ্চিমবাংলা শ্রেষ্ঠ? তাহলে বিজেপি জবাব দেবে, RSS জবাব দেবে। ওদের প্রশ্ন আছে, বলো কোনটা ওরা আগে করেছে আমাদের আগে? এমন একটা দেখাতে পারবে ভারতবর্ষে? আমরা তো পশ্চিমবঙ্গে, ত্রিপুরায় আর কেরালায় 3টে রাজ্যে বামপন্থীরা সরকারে ছিল। সারা দেশের সরকার আমরা ছিলাম না, বাইরে থেকে সাপোর্ট করেছি 2-3টে সরকার। কিন্তু আমরা সাধারণ আমরা যখন মনমোহন সিংয়ের সরকারকে সাপোর্ট করি তখন আমরা সাপোর্ট করে মন্ত্রিত্ব নিই। আমরা কি নিয়েছি? এই যে 100 দিনের কাজ এইগুলি নিয়েছি। হ্যাঁ, এই মানে আমাদের ফসলের জন্য আইন নিয়েছি, ফরেস্টের জন্য আইন তৈরি করেছি, রাইট টু ইনফরমেশন নিয়েছি, এইগুলি নিয়ে অধিকার মানুষের কাছ জন্য আদায় করেছি। আর কৃষকের জন্য তার ভাগ, ফসলের ভাগ যাতে পায় তার অধিকার আদায় করেছি। আমরা দলের জন্য মন্ত্রিত্ব চাইনি। মমতা আমি মন্ত্রী হব, মমতা হচ্ছে মন্ত্রিত্ব চেয়েছে। কেন মন্ত্রী? একবার দপ্তরবিহীন মন্ত্রী, তারপর ওরা আমাকে যেই মন্ত্রী দেয়, কয়লা মন্ত্রী। হ্যাঁ, আমরা বলতাম কয়লা ধুইলে ময়লা যায় না। কয়লা হাসপাতাল করেছিল এখানে শিলান্যাস। এখন গিয়ে দেখুন জমিটা কার কাছে আছে। এই যে এখন আপনি যখন ITC হোটেল থেকে আসছেন, মাঝখানে এখানে যে তৃণমূলের ভবন হয়েছিল মেট্রোপলিটন সিটির বা দিকে যে জমিটা, এই জমিতে কয়লার, মমতা যখন কয়লা মন্ত্রী হয়েছিল 2003-04-এ, তখন তিনি ওখানে একটা কয়লা হাসপাতাল করবেন বলে শিলান্যাস করেছিল। একটা এখানে করেছে, আরেকটা করেছিল ওই যে দেখবেন প্রগতি হাসপাতাল থানাটা আছে, প্রতি ময়দান থানা, তার কর্নারটার মধ্যে দেখবেন ওখানে বলেছিল যে ওই জাভেদ খানকে সন্তুষ্ট করার জন্য বলেছিল ওখানে একটা কবরখানা করবে, তার শিলান্যাস করেছিল। আর জাভেদ খানের বাবার নামে আরেকটা ইনস্টিটিউট করবে তার তফসিয়া রোডে, সেখানে 3টে কাজ করেছিল একদিনে। কোথায় এগুলি? ওখানে কবরখানাটা মার্বেলখানা হয়ে গেছে। আর ওখানে দেখুন এখন কে জমিটা কিনেছে, কোন শিল্পপতিকে জমিটা দিয়েছে, তারা এখন ওখানে ফ্ল্যাট তৈরি করবে। কোথায় গেল? কয়লার হাসপাতাল। আর তফসিয়া রোডে গিয়ে দেখেন ওই বাড়ি প্রমোটিং হচ্ছে। তাহলে প্রশ্নটা হচ্ছে, তৃণমূল বলুন, বিজেপি বলুন, দক্ষিণপন্থা মানেটা তাই। এই তো তৃণমূলে তো জন্ম হয়েছে RSS-এর করবে। এই যে আমি সেই কথাটা বললাম, RSS প্রথম হিন্দু মহাসভা, পারল না। তারপরে জনসংঘ, পারল না। জনতা পার্টি, পারল না। ভারতীয় জনতা পার্টি, আবার ভারতীয় জনতা পার্টি করার পর 80 সালে দেখলো তো এটা দিয়ে হচ্ছে না, 84 সালে হেরে গেছে। তখন তারা বললো আমরা রিজনাল কতগুলি পার্টি করব অন্য নামে। এই রিজনাল পার্টিটা যে প্রথম পার্টিটা করলো 1996 সালে মার্চ মাসের 29 তারিখে, সেটা করলো হচ্ছে তামিল মানিলা কংগ্রেস। কংগ্রেস থেকে ভেঙে GK মুপানোরকে দিয়ে সেই পার্টিটা করলো। GK মুপানোর, P চিদাম্বরম, তাকে নিয়ে কংগ্রেস মুখ ভারত করবে। সেইখানে গিয়ে তারা এই পার্টি করে, সেইখান থেকে যখন TMC, তার এব্রিভিয়েশন TMC, তামিল মানিলা কংগ্রেস, সেইটাকে মমতাকে দিয়ে আবার সেইটাকে গেলালো।
মমতা সেটা বুঝিনি, টিএমসি গেলে আমাদের বাংলা শব্দ টিএমসিটা হয় না, কারণ টিএমসি মানে তৃণমূল, তৃণমূল তো একটা শব্দ। তাহলে মমতা তৃণমূল কংগ্রেস নাম দিল, কিন্তু ইংরেজি হলো অ্যাব্রিভিয়েশন কী হলো, টিএমসি তো হয় না। পরে যখন আমাদের চাপে পড়লো, ইলেকশন কমিশনের মুকুল রায় এসে বললো এটা এআইটিসি। যেমন একটা দলের দুটো নাম, পশ্চিমবাংলার নাম টিএমসি, আপনি অরুণাচলে যাবেন, গোয়াতে যাবেন, বলবে এআইটিসি, অল ইন্ডিয়া রেজিস্ট্রেশন এআইটিসি। কেন? ওই আরএসএসের নির্দেশে টিএমসি নামটা নিতে হয়েছে। এটা খেয়াল রাখতে হবে, এগুলি হচ্ছে আরএসএস তৈরি করে দিয়েছিল। আমরা যখন বলেছিলাম বিজেমূল, তখন অনেকে লাফালাফি করেছে, বিজেমূল কেন বললো, এখন সবাই তো বলছে। এখন তো বুঝতে পারছি একটা দল টিএমসি 4 তারিখের 5 তারিখের রেজাল্ট বেরোবার পর একটা দল ভেঙে খান হয়ে গেল। কোথা থেকে একটা এনসিপিআই এসে গেল, এমপিরা চলে গেল এনসিপিআইতে, আর এখানে চলে এলো কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূল। এই পার্টি কোথা থেকে হয়? আমরা তো হেরেছি কয়েকবার, দল পাল্টে যায়, নাম পাল্টে যায়, কথাটা হচ্ছে এইখানটায়। তাইলে আপনাকে আরএসএসের কথা, স্বাধীনতা আন্দোলনে তারা বিশ্বাসঘাতকতা করেছে, এটা মানুষের কাছে স্বীকৃত। এখন যতই জোর করে বলুন, আর যে যখন বলে পশ্চিমবঙ্গ দিবস পালন করছে, বলে কেন? বলে শ্যামাপ্রসাদ মুখার্জি করেছে। আরে শ্যামাপ্রসাদ মুখার্জি কী করে করলো? শ্যামাপ্রসাদ মুখার্জি একা ছিলেন, কমিউনিস্টরা 2 জন ছিলেন এ রাজ্য থেকে, রতনলাল ব্রাহ্মণ, জ্যোতি বসু, তারা ভোট দিলেন, আর কংগ্রেস 55টা ভোট দিল। তো 55 আর 57, আর যে 1 ভোট দিল সে তৈরি করেছে, আর 57 জন কী করেছে? আঙুল চুষেছিল। মেজরিটির কোনো দাম নেই, একজন সব করে দিল। মানুষকে কি শেখাচ্ছেন? এই বিজেপি, আরএসএস বলুন, হিন্দু মহাসভা বলুন, বা বিশ্ব হিন্দু পরিষদ বলুন, যেই নামেই আসুন, নানা নাম, কাম একটাই, ভাগ করো শাসন করো। ব্রিটিশরা করেছে ভাগ করা শাসন করা, ডিভাইড অ্যান্ড রুল, এরাও তাই করতে চাইছে। এবং এই যে নেতাজিকে নিয়েও কি তারা সাধারণ মানুষের মনে বিভ্রান্তি করতে চাইছে? কারণ একদিকে যখন গালাগালি করলো, রাস্তা পাল্টালো, আবার এখন বলছেন রাস্তা পুনরায় ওর নামে হবে, এ বললো রাস্তা। তারপরে এখন আজকে একটু আগে দেখলাম যে আমাদের শুভেন্দু অধিকারী বলছে নন্দীগ্রামে বিধানসভা ক্ষেত্রে বিধায়ক কেন্দ্রের নাম হবে নেতাজি কেন্দ্র, নেতাজি পরিষেবা কেন্দ্র। আচ্ছা, এখন উনি বলার কে? নন্দীগ্রামটা উনি বলার কে? নন্দীগ্রাম তো এখন শূন্য, নন্দীগ্রাম তো আসন শূন্য, রেজিনগর তো আসন শূন্য, বসিরহাট তো লোকসভা আসন শূন্য, ওখানে উনি বলতে পারবেন? তাহলে উনি তো জোর করে বলছেন। উনি কী করে বলবেন? যে দল আসবে, নির্বাচিত হবে, তারপর তারা ঠিক করবে কোথায় ইলেকশন অফিস করবে, পরিষেবা কেন্দ্র হবে, উনি ঠিক করে দেবেন? দেখুন, এইটাই বলে স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি। এখানে হচ্ছে আরে তৃণমূল করেছে স্বৈরাচারী 15 বছর ধরে, মমতা একটাই দপ্তর, বাকিগুলি একটা ওই বলতো অরুণাভ ঘোষ, একটাই বাকিগুলি ল্যাম্প পোস্ট। তো এইখানেও তাই হচ্ছে। আগেই তিনি সব বলে দিচ্ছেন, কমিটি হওয়ার আগেই বলে দিলেন। আরে এখানে কর্পোরেশনের, হাওড়া কর্পোরেশন, কলকাতা কর্পোরেশন সবাই আইন পাস হলো, একটা 209 আর একটা 68 হল, এর আগেই ডিলিমিটেশন হয়ে গেল। 209 দিয়ে পপুলেশনকে ভাগ করতে হবে, তার 10%, 5% প্লাস মাইনাস হবে, তারপরে তো ডিস্ট্রিবিউশন হবে। উনি আগেই করে দিলেন, দিয়ে বলে 7ই ডিসেম্বরের মধ্যে ইলেকশন হয়ে যাবে। আর এখন ধাক্কা যখন পড়েছে, না এটা ডিলিমিটেশন কমিশন করবে, ইলেকশন কমিশনের ডিউটি, তারপরে এরা করার পর শুনানি হবে, সবার মতামত নেবে, অল পার্টি মিটিং হবে, বিধানসভায় দাঁড়িয়ে বলছে। তারা ওরাকে কী বলে যাচ্ছে? এগুলি গণতান্ত্রিক রীতিনীতি পদ্ধতি, সংসদীয় গণতন্ত্রকে মানছে। এখানে হচ্ছে তারা নেতাজিকে অপমাননা করা হচ্ছে সংসদীয় গণতন্ত্র, দেশের সংবিধানটা তো মানছে না। বি.আর. আম্বেদকরের নাম করেন, বি.আর. আম্বেদকর যা লিখে দিয়ে গেছে স্তম্ভগুলি মানছে না। সংসদের অধিকার থাকছে না। সংসদ ভবন পাল্টে দিল। আগে আমাদের এখানে ছিল পরিকল্পনা হবে, পরিকল্পনা পর্ষদ থাকবে, সেটাই নেতাজির সবচেয়ে বড় অবদান ছিল ব্রিটিশ আমলে। তিনিই বলেছিলেন এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই উন্নয়নের কথা। তার এটা 1938 সালের একটা বিখ্যাত অবদান। সেই সব ভেঙে চড়ে দিয়ে আমাদের এখন নীতি আয়োগ, নীতি আয়োগ একজনকে আমাদের এখানে রাজ্যে ছিল অশোকবাবু, তাকে ওখানে নিয়ে গেল। তাহলে কী হচ্ছে? নীতি আয়োগটা কী হলো? কোথায় যোজনা পরিষদের মিটিং? এটা একটা গণতান্ত্রিক কাঠামো, সব সারা দেশের প্রতিনিধিত্ব থাকতো, প্লাসে অর্থনীতিবিদরা, তারা যারা বিশেষজ্ঞ, তারা আলোচনা করে ঠিক করতো। এ তো ঠিক করে দিচ্ছে আরএসএস,
ঠিক করে দিচ্ছে প্রধানমন্ত্রী, যা বলছে তাই হচ্ছে। ইলেকশন কমিশন এতদিন নিয়োগ হতো, ইলেকশন কমিশনে কে কে নিয়োগ করতো? প্রধানমন্ত্রী, বিরোধী নেতা, আর হচ্ছে নিরপেক্ষ হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। দুই দল, দুই পক্ষ, সরকার পক্ষ, বিরোধী পক্ষ, আর নিরপেক্ষ হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ওনাকে সরিয়ে দিয়ে এখন বলে প্রধানমন্ত্রীর একজন প্রতিনিধি বিরোধী পক্ষ। তাহলে কী হলো? প্রধানমন্ত্রী আর এক পক্ষ, বিরোধী পক্ষ মাইনাস, নিরপেক্ষ কই? মাঝখানে কে থাকবে? ওরা যা বলবে, অমিত শাহ আর নরেন্দ্র মোদী যা বলবে সেটা হয়ে যাবে। তিনি তাকে বসাবেন, তিনি হ্যাঁ হ্যাঁ। এখন দেখেন না, পশ্চিমবাংলার 27 লাখ ভোটারের নাম বাদ পড়ে গেছে। এখন ও বলে 7 লাখ 20 লাখ আর পাওয়া যাবে না, ও বলে দিচ্ছে। অথচ যখন নাকি সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করছে লিস্ট দিন, বলতে পারছে না। আবার সুপ্রিম কোর্ট সময় দিচ্ছে, ঠিক আছে আগামী 1 মাসের মধ্যে দিন। তাহলে উনি জানেন না, উনি কী করে জানলেন? যারা নির্বাচন কমিশন যেখানে দায়বদ্ধ, তারা সুপ্রিম কোর্টকে বলতে পারছে না ফিগার, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা তিনি বলে দিচ্ছে। আর এখন একটা কায়দা হয়েছে, সব কিছু হলেই বলবে, যখন কাউকে ধরা পড়বে, নির্মল ঘোষ ধরা পড়লো, তার সাথে সঞ্জয় মুখার্জি ধরা পড়লো, বলা হয়েছে প্রাক্তন সিপিএম। এই কথাটা মানে কি? প্রাক্তন সিপিএম বলে তাহলে প্রাক্তন তৃণমূল বলতে হবে। বিজেপিতে কতজন প্রাক্তন তৃণমূল আছে, কতজন প্রাক্তন সিপিএম আছে সেটা বলতে হবে। তো ওদের মন্ত্রীদের মধ্যে কতজন আছে, আরএসএস কতজন আছে, তেমনি আবার প্রাক্তন কংগ্রেস কতজন আছে, প্রাক্তন তৃণমূল কংগ্রেস কতজন আছে, অন্য দল থেকে এনেছে, আরএসপি থেকে নিয়েছে, ফরওয়ার্ড ব্লক থেকে নিয়েছে, সিপিআই থেকে নিয়েছে, ওদের বিরুদ্ধে প্রাক্তন বলছে না কেন? বিজেপিতে গেলে প্রাক্তন হয় না, অন্য দল থেকে আসতে প্রাক্তন হয়। এই কথাগুলি তো বুঝাতে হবে। প্রশ্ন হচ্ছে তারা মানুষকে বিভ্রান্ত, যেটা বললেন সুভাষ বোস কিছু করেনি, এটা বিভ্রান্তি। কমিউনিস্টরা কিছু করেনি, অথচ কমিউনিস্টরাই হচ্ছে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব কংগ্রেসের অধিবেশনে জোরের সঙ্গে বারবার উত্থাপন করেছে। এমনকি 2017 সালে যখন শঙ্করদয়াল শর্মা যখন রাষ্ট্রপতি ছিলেন, তিনি তার ভাষণে বলেছেন যে কমিউনিস্টরা কনসিস্টেন্ট, দেশের ঐক্য, সার্বভৌমত্ব, স্বাধীনতা এর জন্য, অধিকারের জন্য, সার্বভৌমত্বের জন্য তারা কনসিস্টেন্টলি দাবি করেছে, তারা কখনোই বিরোধিতা করেছে, তারা অন্য ইস্যুতে আমাদের সাথে কনফ্রন্ট করেছে। উনি পর্যন্ত 2017 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন। আর আজকে এরা বলে যাচ্ছে বিভ্রান্তি, কমিউনিস্টরা। আর কমিউনিস্টদের, ব্রিটিশদের বললাম না, মুজাফফর আহমেদ কাঠগড়ায় দাঁড়িয়ে তার বিরুদ্ধে স্বাধীনতার পক্ষে কথা বলেছে, ভারতবর্ষের ঐক্যের পক্ষে কথা বলেছে, তাকে ষড়যন্ত্রী বলে চিহ্নিত করা হলো, রাশিয়ার দালাল বলা হয়েছিল। ভ্রমণ করতে পেরেছে তাকে, প্রথম পেশোয়া ষড়যন্ত্র বলল, তারপর কানপুর ষড়যন্ত্র, তারপর মিরাট ষড়যন্ত্র। এই সব তো কমিউনিস্ট করেছে। একটা দেখাতে পারে বিজেপি, আরএসএস, বিজেপি না 80 সালে হয়েছে, প্রথম আরএসএস ছিল, হিন্দু মহাসভা ছিল, জনসংঘ ছিল, তারা দেখাতে পারবে যে তারা কে জেল খেটেছে। এখন পশ্চিমবাংলায় গত কয়েকদিন আগে হঠাৎ করে 300 জনের লিস্ট করে বললো ওরা 10,000 টাকা করে ভাতা পাবে, ওর নাকি স্বাধীনতা আন্দোলনের ত্যাগ স্বীকার করে। কেউ কোনোদিন নাম শুনলো না, হঠাৎ করে শুভেন্দু অধিকারী মন্ত্রিসভায় এসে ঠিক করে বলে দিল। আর এগুলি ভিত্তি দেখাতে হবে তো, কোথায় লোকেই জানলো না। স্বাধীনতা সংগ্রাম করলো এতদিন পরে, এখন 80তম বর্ষে এসে মনে পড়লো। 47 থেকে এর মাঝখানে তো বিজেপিও বলেনি, ওরা তো সরকারের ছিল, ওরা তো লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী আর কিনা কয় সিকান্দার ভোগ, 3 জন মন্ত্রী ছিলেন 77 সালে। প্রথম অকংগ্রেসি মন্ত্রিসভায় তো বিজেপি ছিল, অন্য নামে ছিল, তাহলে জনতা পার্টির নামে ছিল, আরএসএসের লোকেরাই ছিল। অটল বিহারী বাজপেয়ীর থেকে আরএসএস তো শুভেন্দু অধিকারী নয়, তাহলে অমিত শাহ না, তাহলে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, সিকান্দার ভোগ, তারা মন্ত্রী হয়ে মোরারজি সরকারে তারা যেটা অ্যাকসেপ্ট করলেন, এটাকে এখন বিরোধিতা করছে ওরা। আবার ওরা যখন যেটা ভুল বললেন না, এরা বলছে এটা ভুল। তাহলে এটা বুঝে দেওয়া দরকার আছে, ওদের রাজনীতির দেউলিয়াপনা মধ্যে আছে। বিজেপি, আরএসএস আসলে তাদের কোনো রাজনীতির স্থিরতা নেই, অস্থির, বনেন্দিকা লোটা, যে লোটা খালি ঘুরে একবারে একদিকে যখন যেমন তখন তেমনে যায়। তো এইটার লোটার মতো ঘুরে যাচ্ছে, এটা তো ঘুরলে হবে না। নীতি একটা আঁকড়ে থাকতে হয়। নীতি হলে কমিউনিস্টরা কী করে, নীতি আঁকড়ে থাকে, কখনো এগোয়, কখনো পিছোয়, কখনো থমকে দাঁড়ায়, কিন্তু আঁকড়ে থাকে। নীতি আঁকড়ে থাকলে হাতে গরম ফল পাওয়া যায় না সবসময়, কিন্তু আখেরে পাওয়া যায়।
এই কমিউনিস্ট এই জন্য এতদিন ধরে লড়াই করতে করতে ৭৭ সালে বামফ্রন্ট হলো, ৩৪ বছর রইল, আবার পতন হয়ে গেল। আমরা লড়ছি, আমরা লড়ার পর সাথে সাথে পার্টি ভেঙে গেল না, সাথে সাথে নাম পাল্টে গেল না। যে মমতা ছাড়া কেউ কথা বলতো না, এখন মমতার বিরুদ্ধে। একবার রাইট ফ্রম ঋতব্রত ব্যানার্জি সবাই মমতার বিরুদ্ধে, যে পারছে মমতা গালাগালি করছে, অথচ তার সিম্বলে জিতে এসছে, তার নাম করে। তিনিই বলতে একটাই পোস্ট, বাকি লাভ পোস্ট, তখন তো বিরোধিতা করেনি। তিনি তো বলতে আমি প্রার্থী, আমি সব কেন্দ্রে প্রার্থী। উনি বউবাজারে দাঁড়িয়ে উনি বলেছেন আমি প্রার্থী। আপনারা 2016-তে উনি বলেছেন লাস্ট মিটিংয়ে মে মাসে 2016-তে বউবাজার দাঁড়িয়ে, আর ধরে নিন আপনার কাছে ক্ষমা চাইছি, আমি প্রার্থী, আমাকে ভোট দেবেন। প্রার্থী হননি 294টা কেন্দ্রে, উনি একটা কেন্দ্রের প্রার্থী, তখন উনি প্রার্থী হননি 2000। ফলে তাহলে কথাগুলি খেয়াল রাখতে হবে তো। তাহলে এইরকম একটা দৃষ্টিভঙ্গি নিয়ে বামপন্থীরা মানুষের কী কী আন্দোলন, এই যে আজকে শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসাবে আসলো। শিক্ষার প্রথম যখন 8ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা 1950 সালের 26শে জানুয়ারি যখন সংবিধান আমাদের উপহার দেওয়া হয়, প্রজাতন্ত্র দিবস বলি আমরা, বি.আর. আম্বেদকর তৈরি করলেন, তাতে নির্দেশাত্মক নীতিতে 45 নম্বর ধারায় আমাদের অবৈতনিক শিক্ষার কথা বলা হয়েছিল 14 বছর পর্যন্ত ছেলে মেয়েদের। আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফলে সেটা পরবর্তীকালে 21-এর সংবিধান সংশোধন করে এটাকে বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা। আগে ছিল নির্দেশাত্মক নীতি, এটা বাধ্যতামূলক, কম্পালসারি ফ্রি এডুকেশন আপ টু ক্লাস 14 ইয়ার্স, দ্যাট ইজ ক্লাস 8। এটা করা হয়েছে। এর কার দাবি? বিজেপি দাবি করেছিল, দেখাতে পারবে? শিক্ষা অবৈতনিক দেখাতে পারবে না। এই যে আমরা 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক করলাম, বিজেপি দাবি করেছিল, তাদের ছাত্র সংগঠন দাবি করেছে, এবিপি কত করবে? কোনো শিক্ষক সংগঠন দাবি করেছিল না। শিক্ষকদের মায়না পে প্যাকেট বামফ্রন্ট প্রথম দিল, এগুলি কি ওরা কোনো জায়গায় করেছে? দেখাতে পারতো না। ওদের মন্ত্রীরা আসতো জ্যোতি বসুকে বলতো, আমি দেখেছিলাম সুন্দরলাল পাটুয়া বলেছিলেন যে এটা এরভাবে আপনারা কীভাবে করছেন একটু বুঝিয়ে দেবেন। বলে আপনি আমাদের বলছেন লাল হাটাও আর দেশ বাঁচাও, তারপর আপনি আমার কাছে এসছেন বলে এইসব কথা বলতে হয়। বলে আমি বলে আপনার নামও তো সুন্দর লাল আছে, লালকৃষ্ণ আদবানির নাম তো শুরু লাল দিয়ে, তো এই স্লোগানের মানে কি যদি জিজ্ঞেস করেছেন? বলে এগুলি ছেড়ে দেন, এগুলি দিতে হয় বিরোধিতা করার জন্য। রাইটার্স বিল্ডিংয়ে বসে বলে গেছে। তাহলে এইসব তো একটু মানে চটকদারি কথা বলা আর মানে বাস্তবতা তো এক নয়, বাস্তবে প্রয়োগ করা। সেই জন্য আমরা পরিষ্কার বলি, ওরা ওদের কথা কাজ করুক, মানুষ এখন গ্রহণ করেছে, রাজ্য সরকারে করেছে, কেন্দ্রের সরকারে আছে, কিন্তু আবার মানুষই বুঝতে পারছে যে সরকার কী দিচ্ছে। 3 মাসের মধ্যে বুঝেছিল তৃণমূল এত অপরাধ করেছে 15 বছরে যে ওদেরকে সহ্য করতে পারছিল না। ওরা যাক, মানুষ ওদেরকে হটাবার জন্য বিজেপিকে পেয়েছে, ভোট দিয়ে দিয়েছে, পেয়ে 3 মাসে বুঝতে পেরেছে হোয়াট ইজ হোয়াট। তার জন্য বলতে হচ্ছে এই রে বাবা, এ তো আরও ক্ষতি, চোর গেছে ডাকাত আসছে, বিপদ গেছে আপদ গেছে বিপদ এসছে। এই ব্যাপারগুলি মানুষকে আরও বেশি করে আমাদের বোঝানোর ব্যাপার। কমিউনিস্টদের, বামপন্থীদের জনমত তৈরিতে আমাদের আজকে স্বাধীনতা দিবস। যার জন্য আমরা বারবার বলি যে 80তম এই যে স্বাধীনতা বর্ষ, এই বর্ষে আমাদের শপথ নেওয়া দরকার যে স্বাধীনতা আন্দোলনে যে শহীদের মৃত্যুবরণ করেছেন, তারা যে ত্যাগ স্বীকার করেছেন, তারা যে বার্তা আমাদেরকে যে মানুষকে ঐক্যবদ্ধভাবে যে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন, এটা আজও আমাদের জারি রাখা উচিত। কোনো অবস্থাতেই ধর্ম, বর্ণ, সম্প্রদায়, আঞ্চলিকতা, প্রাদেশিকতার ভিত্তিতে বিভাজন না করে আমরা দেশটাকে ঐক্যবদ্ধ রাখি, দেশকে সমৃদ্ধশালী করি, দেশে উৎপাদন বাড়াই, খাদ্যশস্য উৎপাদনে আমরা স্বয়ংবর হই, আমরা ক্ষুধা নিবারণে স্বয়ংবর হই, আমরা শিক্ষার ক্ষেত্রে স্বয়ংবর হই, মানবাধিকার রক্ষায় আমরা স্বয়ংবর হই, সংবাদ মাধ্যমের ক্ষেত্রে আমরা স্বয়ংবর, সবগুলি হচ্ছে নিচের স্থানে আছে 140তম। এই যে এখন ডলারের দাম, যখন নরেন্দ্র মোদী সরকারে এসেছিল তখন 1 টাকা আর $1 কী ছিল? তখন $1 দাম ছিল 43 টাকা, এখন $1 দাম 3.5 টাকা। আসলে কোথায় নেমে এলো? অর্থাৎ 1 টাকা মাত্র 3.5 পয়সা, 1 টাকার মূল্য এখন 3.5 পয়সা। এ কথা বুঝতে হবে তো। তাহলে জিনিসের দাম কত গুণ বেড়ে গেল, মানুষ কত, তার মধ্যে জীবনের দাম কত কমলো। জিনিসের দাম বাড়লে জীবনের দাম কমে, একটা মানুষের জীবনের দাম, এইগুলি বোধ আছে। খালি দেশ এগিয়ে চলেছে, নরেন্দ্র মোদী আজকেও প্রধানমন্ত্রী ওই লালকৃষ্ণ
কেল্লা থেকে ভাষণ দিয়ে বললেন সব এগিয়ে গেছে। কোথায় এগিয়ে গেছে? পৃথিবীর কততম স্থানে আছে? ক্ষুধার ইয়েতে মানব উন্নয়ন নিরিখে কোথায় আছে? সংবাদ মাধ্যমে যেখানে যাবেন পেছনে আছে, পেছনে পেছনে ঘুরছি। এই যে নরেন্দ্র মোদী অন্যদের হিসাব দেখাচ্ছে, বিজেপি RSS হিসাব চাইছে, এ কোভিড পিরিয়ডে 5,33,747 জন মারা গেল, রেকর্ডভুক্ত। এই যে প্রাণটা কে নিল? নরেন্দ্র মোদী দায়ী, বিজেপি দায়ী। কারণ তারা বলেছে, আমাদের দাবি, সীতারাম ইয়েচুরি দাবি করেছিল আপনি ক্যাশ টাকা দিন, তাই তো, আর পরিকাঠামো, স্বাস্থ্য পরিকাঠামোটাকে উন্নত করুন, তাহলে এই রোগ থেকে আমরা মুক্ত হতে। তিনি কি বললেন? থালি বাজাও, হয়ে যাবে। আর ওদের এক বিশ্ব হিন্দু পরিষদের সদস্য বললেন গোমূত্র পান করো, তাহলে হয়ে যাবে। শিবু নামে একজন গোমূত্র পান করে মরেই গেল। তো তারা ধর্মের উপর নির্ভর করেছিল, আমরা বিজ্ঞানের উপর নির্ভর করেছিলাম, চিকিৎসা বিদ্যার উপর নির্ভর করেছিলাম। আমরা বলেছিলাম অর্থ দাও, পরিকাঠামো দাও। এই যে 5,60,000 প্রাণ নিল, কে দেয়? কার পাপে? নরেন্দ্র মোদী, বিজেপি, RSS, বিশ্ব হিন্দু পরিষদ, তাদের অপরাধে এতগুলি লোক প্রাণ গেল। তারা এখন কৈফিয়ত দিচ্ছে, এই মারা গেল কেন, ওই এত সালে এতজন মারা গেল, তার কৈফিয়ত দিতে হবে, তার হিসাব নিতে হবে, এইসব হিসাব চাইছে। আরে বাবা, তুমি প্রধানমন্ত্রী হওয়ার পর 2000 সালে 2001 সালে যে মারা গেছে সেগুলি হিসাব দাও। তার কার প্রাণ রয়? এই যে আজকে কালকেও হয়েছে, এই যে সুরঙ্গে মারা যাচ্ছে, এখানে যে মারা যাচ্ছে, যেখানে যাচ্ছে মারছে। কাশ্মীরে কত লোক প্রাণ হারিয়েছে। কাশ্মীরতে গিয়ে ভোট নিচ্ছ, কিন্তু কাশ্মীরে এত লোক প্রাণ যাচ্ছে কী করে? এতগুলি জওয়ান মারা যাচ্ছে কি করে? তোমার তো তাদের রক্ষা করার দায়িত্ব। কার্গিল কী হচ্ছে? কার্গিলে তো যাদের রক্ষা করার কথা ছিল, মমতা ব্যানার্জিকে রক্ষা করেছিল তখন জর্জ ফার্নান্ডেজ প্রতিরক্ষা মন্ত্রী ছিল। কার্গিল পাহারা দেওয়ার কথা, এসে মমতাকে পাহারা দিচ্ছে ইয়েতে। তারপরে ওখানে কার্গিল ফাঁকা হয়ে গেছে, পাকিস্তানিরা ঢুকে গেছে, মেরে দিয়েছে। আর তাদের সরালোকে মুসলিমরা তো লড়াই করে, যারা প্রাণ দিয়েছে তো মুসলিম সৈনিক। তো এই কথাগুলো ওই যে এইবার যে কাশ্মীরে হানা দিল, কে বাঁচাল? ওই যে টাঙ্গাওয়ালাটা কে? সেও তো মুসলিম, তো রক্ষা করলো তো সে। এইগুলি নিয়ে ভাবছে না, খালি ধর্ম ধর্ম ধর্ম। আর কি এখন একটা পেয়েছে ওইসব করে রোহিঙ্গা 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 বলে যাচ্ছে। আর বলে সব উপর থেকে যারা হিন্দুরা আসলে তারা হচ্ছে শরণার্থী, আর মুসলমানরা আসলে অনুপ্রবেশকারী। এগুলি কথার মানে আছে? সারা পৃথিবীতে কত উদ্বাস্তু আছে, হিসাব আছে তার। এখন সবচেয়ে বেশি উদ্বাস্তু তো জর্ডানে। এগুলি হিসাব রাখে। তো সুতরাং ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, এই সব কিছু বিকৃত করাটা হচ্ছে RSS, বিজেপি আর দল, রাজনৈতিক দল, তার শাখা সংগঠন, তাদের কাজ। আর কমিউনিস্টদের কাজ হচ্ছে তথ্যের থেকে সত্যে পৌঁছানো। যা প্রকৃত অর্থ, তার থেকে এগোতে পারি, পিছুতে পারি, হারতে পারি, জিততে পারি, কিন্তু আমরা এটার উপর দাঁড়িয়ে মানুষকে উপর ভরসা রেখে আমরা এগোব। এবং ফরওয়ার্ড ব্লকের নেতা এই নেতাজি সুভাষচন্দ্র বোস সেটাই করে গেছেন। এই যার জন্য এদেরকে এক এক সময় এক একটা কথা হয়, বলতে হয়, একদিকে বলতে হয় নেতাজিকে গুন্ডা, আবার আরেকদিকে বলতে হয় নেতাজির নামে এখন বিধানসভা পরিষেবা ক্ষেত্র তৈরি করো, নেতাজির নাম করে, নেতাজির নামে এইসব দিতে হয়। এইসব দেখেন না, এক পুলিশ অফিসারকে মমতা ব্যানার্জি করে দেয়, আরেকজন পদক দিচ্ছে। তো এই তো হয়, নিয়মে তা দিতে পারে, দিয়েছেন। মানুষ বিচার করবে কোনটা সঠিক কোনটা বেঠিক। আমরা মানুষের উপর ভরসা রাখছি।